অপর পক্ষ এক কুটিল হাসি হাসল। টাকাটা আজ রাতেই তোমার অ্যাকাউন্টে চলে যাবে। রিপোর্টের বিষয়ে তোমাকে কি করতে হবে তা তো তুমি খুব ভালো করেই জানো। এই নিয়ে একদম চিন্তা করবেন না। যেখানে মোটা অঙ্কের টাকা জড়ানো থাকে সেখানকার কাজ কিভাবে হাসিল করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার সাথে ব্যবসা করে বেশ আনন্দ পেলাম, অপর পক্ষ জবাব দিল। হাসপাতাল থেকে নাইলার ছুটি হওয়ার ঠিক আগের দিন পিট অবশেষে তার মেসেজের উত্তর দিল। নাইলা হাসপাতাল থেকে বের হওয়ার পর তার সাথে দেখা করার পরিকল্পনা করেছিল, তবে এবার তারা কোনো বারের পরিবর্তে একটি নিরিবিলি ক্যাফেতে দেখা করার সিদ্ধান্ত নিল। ক্যাফেতে পিটকে দেখা মাত্রই নাইলা চরম চমকে উঠল। মাত্র কয়েক দিনের ব্যবধানে পিটের এই অবস্থা হবে তা সে কল্পনাও করতে পারেনি। পিটের বাম হাত প্লাস্টার করা অবস্থায় ঝুলেছিল এবং তার ঠিক পাশেই একটা ক্রাচ রাখা ছিল। মিস্টার মোনাঘান, আপনার এই অবস্থা কিভাবে হল? এটা কি সেই তদন্তের সাথে সম্পর্কিত কোনো বিষয়? সে বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। পিট পকেট থেকে একটি ইউএসবি ড্রাইভ বের করে নাইলার দিকে বাড়িয়ে দিল এবং নিচু গলায় বলল, মিস জেস্টন, আমি আপ্রাণ চেষ্টা করে শুধু এইটুকুই জোগাড় করতে পেরেছি। এর চেয়ে বেশি গভীরে গিয়ে তদন্ত করা আমার পক্ষে আর সম্ভব নয়। এটা বড্ড বেশি বিপজ্জনক। পিট যে নিজের আঘাতের বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নয় তা নাইলা খুব সহজেই বুঝতে পারল এবং সে তাকে আর কোনো জোরাজুরি করল না। সে আলতো করে মাথা নেড়ে ইউএসবি ড্রিভটি নিজের হাতে তুলে নিল। আমি বুঝতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই আমি আপনার বাকি পাওনা টাকা পাঠিয়ে দিচ্ছি। এই কঠিন সময়ে আমার জন্য এতটুকু কষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই আঘাতের জন্য আমি সত্যিই দুঃখিত, নাইলা বলল। পিট আর একটি কথাও বাড়াল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিস জেস্টন, তাহলে আমি এখন আসছি। ক্যাফে থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই পিটের ফোনে টাকা জমা হওয়ার একটি নোটিফিকেশন এল। সে নিজের ফোনটি চেক করে দেখতে পেল যে নাইলা তাকে চুক্তির চেয়ে 3 গুণ বেশি টাকা পাঠিয়েছে। খানিকটা সময় ইতস্তত করার পর সে নাইলাকে একটি মেসেজ পাঠাল। পিট, মিস জেস্টন, এই পুরো বিষয়টা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি জটিল ও কুৎসিত। আমি আপনাকে পরামর্শ দেব, আপনি এই তদন্ত এখানেই বন্ধ করে দিন। নিজের এই শান্ত ও সুন্দর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন। পিটের সেই মেসেজটি দেখে নাইলা নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। এই ঘটনার সাথে স্বয়ং সাইরাস জড়ানো রয়েছে, আর এই শহরে সামোনার পরিবারের ক্ষমতা ও প্রভাব কতটা গভীরে তা সে খুব ভালো করেই জানে। সাইরাসকে লক্ষ্যবস্তু বানানোর অর্থ হল পুরো সামোনার পরিবারের গায়ে হাত দেওয়া। আর একবার যদি সামোনার পরিবারের বাকিরা এই বিষয়ে টের পেয়ে যায় তবে তারা তাকে কোনোভাবেই আস্ত রাখবে না। তাদের এই বিপুল ক্ষমতার সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি এই মুহূর্তে নাইলার কাছে নেই। নাইলার হাতের মুঠোয় থাকা ইউএসবি ড্রিভটির ওপর তার বাঁধন আরও শক্ত হয়ে উঠল, যার কারণে তার হাতের আঙুলের গিঁটগুলো একদম সাদা হয়ে গেল। কিন্তু তার চোখে ভয়ের কোনো চিহ্ন বা দ্বিধার বিন্দুমাত্র আভাস ছিল না। সেই আকস্মিক দুর্ঘটনাটি কেবল হ্যারিস ফার্মাসিউটিক্যালসকে দেউলিয়া করে ধ্বংসই করে দেয়নি, বরং 20 জনেরও বেশি নিরীহ শ্রমিকের প্রাণ কেড়ে নিয়েছিল, যার ফলে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের পরিবারগুলো। অথচ আসল অপরাধীরা আইনের চোখ ফাঁকি দিয়ে আজ রাজকীয় হালে বিলাসবহুল জীবনযাপন করছে। এমন অন্যায় কেন সমাজ মুখ বুজে মেনে নেবে? যদি সে এই লড়াইয়ে হেরেও যায় তবুও সে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবে। সে আর এভাবে সব জেনেও অন্ধের মতো বেঁচে থাকতে পারবে না। নাইলা একটি ফিরতি মেসেজ টাইপ করল। নাইলা, মিস্টার মোনাঘান, আপনার এই মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আমার সামনে এখন এই একটিমাত্র পথই খোলা রয়েছে। মেসেজটি পাঠানোর পর সে ক্যাফের বিল মিটিয়ে দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভিলায় ফিরে এসে নাইলা ইউএসবি ড্রাইভের সমস্ত ফাইল তার নিজের কম্পিউটারে কপি করে নিল। সমস্ত নথিপত্র খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সেই সিদ্ধান্ত নিল যে তাকে এখন ক্লেমেন্ট এর ওপর মূল মনোযোগ দিতে হবে। পিট যে সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করেছিল তার মধ্যে ক্লেমেন্টের নামে অসংখ্য অপরাধের রেকর্ড ছিল, যার সাথে সরাসরি সাইরাসের গভীর যোগাযোগ রয়েছে। দেখে মনে হচ্ছিল ক্লেমেন্ট বিগত এতগুলো বছর ধরে পর্দার আড়ালে থেকে সাইরাসের সমস্ত নোংরা কাজ হাসিল করে এসেছে। অনেক চিন্তাভাবনা করার পর নাইলা লুসিয়ার সাথে একবার দেখা করার সিদ্ধান্ত নিল। কারণ লুসিয়াই প্রথম ব্যক্তি ছিল যে তাকে ইঙ্গিত দিয়েছিল যে হ্যারিস ফার্মাসিউটিক্যালসের সেই দুর্ঘটনাটি আসলে
কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, তাই তার কাছে হয়তো এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। নাইলা ফাইলগুলো সুরক্ষিত রাখার জন্য কম্পিউটারে একটি এনক্রিপ্টেড ডকুমেন্ট তৈরি করল এবং ইউএসবি ড্রাইভটি তার ড্রেসিং টেবিলের সবচেয়ে নিচের ড্রয়ারে লুকিয়ে রাখল, যাতে সে কিছুটা নিশ্চিন্ত বোধ করতে পারে। ঠিক তখনই দরজায় মৃদু করা নাড়ার শব্দ শোনা গেল, এবং তার পরপরই একজন পরিচারিকার কণ্ঠস্বর ভেসে এল, ম্যাডাম, রাতের খাবার তৈরি করা হয়েছে। নাইলা মৃদু আওয়াজ করে সাইদিল এবং নিচে নেমে এল। সে দেখতে পেল ক্লার্ক ডাইনিং রুমে বসে আছে এবং তার সামনে একটি ল্যাপটপ খোলা, যেখানে সে তার অফিসের কোনো এক অধস্তনের সাথে ভিডিও কলে ব্যস্ত। নাইলাকে আসতে দেখে ক্লার্ক অপর প্রান্তের ব্যক্তিকে বলল, আজকের মিটিংটা এখানেই শেষ করছি। আমরা আজ রাত 8টায় বাকিটা নিয়ে আলোচনা করব। কলটি কেটে দেওয়ার পর সে ল্যাপটপটি একপাশে সরিয়ে রাখল এবং নাইলার দিকে তাকিয়ে বলল, আমি আজকে মাইকেলকে পাঠিয়েছিলাম তোমাকে হাসপাতাল থেকে নিয়ে আসার জন্য, কিন্তু সে বলল তুমি নাকি তার আগেই ছুটি নিয়ে চলে এসেছ। নাইলা কোনো উত্তর না দিয়ে কেবল হালকা হু শব্দ করে তার ঠিক বিপরীত পাশের চেয়ারটিতে বসল। কিছুক্ষণের মধ্যেই একজন পরিচারিকা এক বাটি গরম স্যুপ নিয়ে এসে নাইলার সামনে নামিয়ে রাখল। ম্যাডাম, এই বিশেষ স্যুপটি স্যারের নির্দেশে রান্নাঘর থেকে আপনার জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, নাইলা সংক্ষেপে উত্তর দিল। তার এই বরফশীতল ও উদাসীন মনোভাব লক্ষ্য করে ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল। সে ক্ষুব্ধ গলায় জিজ্ঞেস করল, আমি নিজে তোমাকে হাসপাতাল থেকে আনতে যাইনি দেখেই কি তোমার মেজাজটা এভাবে বিগড়ে রয়েছে? না তো, কেন? নাইলা জিজ্ঞেস করল। তার মন তখনও লুসিয়ার সাথে কখন দেখা করতে যাবে সেই চিন্তায় মগ্ন ছিল, তাই সে ক্লার্কের কথার দিকে খুব একটা মনোযোগ দেয়নি। নাইলা, গত কয়েকটা দিন যে আমি তোমাকে হাসপাতালে দেখতে যেতে পারিনি, তার কারণ হলো আমি অফিসের কাজে একদম ডুবেছিলাম। আঙ্কেল ডেমন আমাকে কোণঠাসা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামোনার গ্রুপের সাথে আমাদের পার্টনারশিপ বাতিল করে দিয়েছে। আজ সন্ধ্যায় কোনোমতে আমি এই সমস্যার একটা সমাধান করতে পেরেছি, ক্লার্ক ব্যাখ্যা করল। নাইলা আলতো করে মাথা নাড়ল। ওহ, আচ্ছা। তার এই সংক্ষিপ্ত ও উদাসীন উত্তর শুনে ক্লার্ক ভেতরে ভেতরে চরম ক্লান্ত বোধ করল। কাজের এই প্রচণ্ড চাপের কারণে গত কয়েকদিন ধরে সে রাতে মাত্র 4 ঘণ্টা করে ঘুমানোর সুযোগ পাচ্ছিল, যার ফলে তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। কিন্তু নাইলার সেদিকে কোনো খেয়ালই নেই, সে তখনও নিজের মান অভিমান নিয়েই ব্যস্ত রয়েছে। অতীতের দিনগুলোতে হলে ক্লার্ক হয়তো এই পরিস্থিতিতে তাকে মানানোর আপ্রাণ চেষ্টা করত। কিন্তু এখন আর তার মুখে কোনো কথা সরল না। সে সম্পূর্ণ নীরব হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ডাইনিং রুম জুড়ে কেবল কাঁটাচামচের মৃদু ঠকঠক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ রইল না। রাতের খাবার শেষ করে ক্লার্ক সোজা তার পড়ার ঘরে চলে গেল, আর এদিকে নাইলা গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। লুসিয়ার মামলার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় সে তখনও হাজতেই ছিল। বেশ কিছুদিন পর দেখা হওয়ায় লুসিয়াকে এখন অনেক বেশি ফ্যাকাশে এবং মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেল। নাইলাকে ঘরের ভেতর প্রবেশ করতে দেখে লুসিয়ার চোখে তীব্র ক্ষোভ ও প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তুমি এখানে কেন এসেছ, আমার এই দুর্দশা দেখে উপহাস করতে? নাইলার মুখের ভাব একদম শান্ত রইল। সে উত্তর দিল, আমি তোমার শাস্তির মেয়াদ কমানোর জন্য একটি মার্জনাপত্র তৈরি করার কথা ভাবছি। এটা হয়তো তোমাকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করতে পারবে না, তবে এর কারণে তোমার সাজা অনেকটাই কমে আসতে পারে। লুসিয়া ক্ষণিকের জন্য থমকে গেল, তবে তার মুখে কোনো আনন্দের আভাস দেখা গেল না, বরং সে নাইলাকে তীব্র সন্দেহের চোখে দেখল। তোমার আসল উদ্দেশ্যটা কি? গতবার যখন আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তখন তুমি একটা বিষয়ে ইঙ্গিত দিয়েছিলে। আমার সেই বিষয়ের আরও কিছু বিস্তারিত তথ্য প্রয়োজন, নাইলা বলল। লুসিয়া এবার সম্পূর্ণ নীরব হয়ে গেল। সে কেবল এইটুকুই জানত যে ক্লেমেন্ট এবং সাইরাস কোনো এক নোংরা কাজের সাথে জড়িত ছিল, কিন্তু তার বাইরে কোনো সুনির্দিষ্ট তথ্য তার জানা ছিল না। সেদিন সে কেবল নাইলাকে মানসিকভাবে আঘাত করার জন্যই ওই কথাগুলো বলেছিল। লুসিয়ার মুখের এই দ্বিধাদ্বন্দ্ব দেখে নাইলা খুব সহজেই অনুমান করে নিল যে সে আসলে এর চেয়ে বেশি কিছু জানে না। সে ঠান্ডা গলায় বলল, তুমি যদি এর চেয়ে বেশি কিছু না জেনে থাকো, তবে আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমাকে ওই মার্জনাপত্রটি দিতে পারছি না। লুসিয়া প্রায় নাইলাকে মেরাই ফেলেছিল। তাই কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া নাইলা তাকে এভাবে সহজে সাহায্য করবে, এমনটা ভাবা বোকামি। নাইলাকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে দেখে লুসিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বলে উঠল,
আরে থামো। আমি আরও একটা জিনিস জানি। কি জানো? নাইলা প্রশ্ন করল। আমার বাবার প্রতি মাসে এমন একটা নির্দিষ্ট দিন থাকে যেদিন সে রাতে কোনোভাবেই বাড়িতে ফেরে না। আর একটা বড় তথ্য হল, তার পড়ার ঘরের বুকশেলফের তৃতীয় তাকে একটি সোনার তৈরি বাঘের মাথার শোপিস আছে। ওটা ঘোরালে একটি গোপন ঘরের দরজা খুলে যায়, যার ভেতরে একটি সেফ রাখা আছে। আমি ওটা অনেকবার খোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমার ধারণা, ওর ভেতর খুব গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র লুকিয়ে রাখা আছে। লুসিয়া গোপন তথ্যটি ফাঁস করল। নাইলার মুখের ভাবে কোনো পরিবর্তন হল না। সে এমন ভাব দেখালো যেন এই তথ্য তার কাছে বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ নয়। তুমি আমাকে যেসব তথ্য দিলে তা সম্পূর্ণ অর্থহীন। তার পিছু নিতে গেলে আমি নিজেই ধরা পড়ে যেতে পারি, আর তার পড়ার ঘরে প্রবেশ করার মতো কোনো সুযোগ আমার কাছে নেই, সে অত্যন্ত বাস্তবসম্মতভাবে বলল। লুসিয়া রাগে নিজের দাঁত কিরমির করল এবং আরও কিছুটা ঝুঁকে এসে ফিসফিস করে বলল, যা কেবল তারাই শুনতে পাচ্ছিল, এই জেলে বন্দি থাকার দিনগুলোতে আমি অনেক কিছু ভেবেছি। আমার মনে হয়, ওই তিজোরির পাসকোটটি হল তোমার মায়ের জন্মদিন। নাইলা মুহূর্তের মধ্যে ভ্রু কুঁচকাল, তার চোখের দৃষ্টি অন্ধকার হয়ে এল। তুমি কি বলছ? নিজের জ্ঞান আছে তো? ক্লেমেন্টের গোপন তিজোরির পাসকোট তার নিজের মায়ের জন্মদিন হবে, এই ভাবনাটাই নাইলার কাছে চরম অবাস্তব ও হাস্যকর মনে হল। লুসিয়া এক শীতল উপহাসের হাসি হাসল। তুমি কি কখনো ভেবে দেখেছ, আমাদের ছোটবেলার দিনগুলোতে কেন আমার পোশাক আশাক এবং সাজগোজ হুবহু তোমার মতো করে দেওয়া হতো? আগে আমিও এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু এই নির্জন জেলে কাটানোর পর থেকেই আমার মাথায় এই খটকাটা এসেছে। নাইলার চোখে তীব্র অবিশ্বাস দেখে লুসিয়া আরও যোগ করল, তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, আমি তোমার মায়ের জীবনের এমন একটা বড় গোপন সত্য জানি, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। তুমি যদি আমাকে ওই মার্জনা পত্রটি এনে দাও, তবেই আমি তোমাকে সেই সত্যিটা বলবো। কিসের গোপন সত্য? নাইলা জেরা করল। আমি যদি এখনই তোমাকে সব বলে দিই, তবে তুমি কি আর আমাকে সাহায্য করবে? লুসিয়া পাল্টা চাল চালল। নাইলা যেমন লুসিয়াকে বিন্দুমাত্র বিশ্বাস করত না, ঠিক তেমনি লুসিয়াও নাইলাকে বিশ্বাস করতে পারছিল না। তুমি যা বলছো তা যেন সত্যিই প্রমাণিত হয়, অন্যথায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা তোমার ধারণার বাইরে, নাইলা করা ভাষায় হুমকি দিল। এই নিয়ে একদম ভেবো না। তুমি নিজেই পড়ে বুঝতে পারবে যে একটা মার্জনা পত্রের বিনিময়ে তুমি যে গোপন তথ্যটি পেতে যাচ্ছ, তা সত্যিই বড্ড মূল্যবান, লুসিয়া প্রতিশ্রুতি দিল। নাইলা আর একটি কথাও বাড়াল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল এবং ঘর থেকে বেরিয়ে গেল। লুসিয়ার কথার সূত্র ধরে নাইলার মনে একটা খটকা লাগল যে ক্লেমেন্টের মনে হয়তো তার মায়ের প্রতি কোনো দুর্বলতা বা অনুভূতির জায়গা ছিল। যেহেতু ক্লেমেন্ট এবং তার বাবা মা একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলেন, তাই লুসিয়ার সাথে কোনো চুক্তিতে যাওয়ার আগে সে হ্যারিসনের কাছ থেকে এই বিষয়ে সত্যতা যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত নিল। নাইলা গাড়ি চালিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা দিল এবং দ্রুত পায়ে ইনপেশেন্ট বিভাগের দিকে এগিয়ে যেতে লাগল। তবে সে সম্পূর্ণ অসচেতন ছিল যে বেশ কিছুটা দূর থেকে অন্য কেউ অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। হাসপাতালে আবারও নাইলাকে আচমকা সামনে দেখে জর্ডিন বেশ অবাক হল। ক্ষণিকের জন্য কিছুটা ইতস্তত করার পর সে গোপনে তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে নাইলা নিজের ভেতরের নানা চিন্তায় এতটাই মগ্ন ছিল যে তার পেছনে যে কেউ আসছে তা সে বিন্দুমাত্র টের পেল না। নাইলা যখন হ্যারিসনের কেবিনের সামনে এসে পৌঁছাল, তখন ঘড়িতে রাত ৯টা বেজে পার হয়ে গেছে। ঘরের ভেতরে তখন কেবল হ্যারিসন একাই শুয়েছিলেন। বাবা, রেন কোথায় গেছে? নাইলা ঘরে ঢুকেই জিজ্ঞেস করল। হ্যারিসন মাথা তুলে নিজের মেয়েকে এই অসময়ে দেখে বেশ অবাক হলেন। তুমি এত রাতে এখানে কেন মা? রেন বাড়িতে গেছে আমার জন্য কয়েকটা পরিষ্কার জামাকাপড় নিয়ে আসতে। নাইলা বিছানার পাশে এসে বসল, তার মুখের ভাব ছিল বেশ গম্ভীর। বাবা, তোমাকে আমার একটা জরুরি কথা জিজ্ঞেস করার ছিল। হ্যারিসন মৃদু হাসলেন। কি বিষয় মা? মুখটা এত গম্ভীর করে রেখেছ কেন? তুমি, মা আর ক্লেমেন্ট যখন একই বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়তে, তখন কি ক্লেমেন্টের মনে মায়ের জন্য কোনো বিশেষ ভালো লাগা বা অনুভূতি ছিল? হ্যারিসন মুহূর্তের মধ্যে ভ্রু কুঁচকালেন। তোমাকে কি এই বিষয়ে কেউ কিছু বলেছে? বাবার এমন আকস্মিক প্রতিক্রিয়া দেখেই নাইলা মনে মনে একদম নিশ্চিত হয়ে গেল যে লুসিয়ার দেওয়া তথ্যটি সম্পূর্ণ সত্যি। তার মানে কথাটা আসলেই সত্যি। বাবা? হ্যারিসন একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন।
সে তো বহু বছর আগের পুরনো কাসুন্দি মা, আর এখন তো তোমার মায়ের সাথে আমার ডিভোর্সও হয়ে গেছে। তুমি আজ এত বছর পর আচমকা এই পুরনো বিষয় নিয়ে কেন টানাহেচড়া করছ? নাইলা ক্ষণিকের জন্য চুপ হয়ে গেল। বাবার সাথে ডিভোর্সের পর নাইলার মা খুব দ্রুত দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন এবং তারপর থেকে তাদের সাথে সমস্ত যোগাযোগ একদম বিচ্ছিন্ন ছিল। আমি আসলে নিজের কিছু খটকা দূর করার জন্যই কেবল সত্যতা যাচাই করতে চেয়েছিলাম, সে বলল। নাইলা, অতীত তো অতীতই। ওসব ভুলে এখন নিজের বর্তমান জীবনটার দিকে মন দাও। সেটাই তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি, হ্যারিসন স্নেহের সুরে বললেন। বাবার চোখের সেই স্নেহময় ও ভালোবাসাপূর্ণ চাহনি দেখে নাইলার বুকের ভেতরটা ব্যথায় মুচড়ে উঠল। আজ থেকে ৬ বছর আগে যদি সেই অভিশপ্ত দুর্ঘটনাটি না ঘটত, তবে তিনি আজও হ্যারিসিস ফার্মাসিউটিক্যালসের মতো বড় কোম্পানির মালিক থাকতেন, আজ এভাবে নিজের জামাইয়ের দয়ার ওপর নির্ভর করে বেঁচে থাকা এক অসহায় বৃদ্ধে পরিণত হতেন না। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সব বুঝি। অনেক রাত হল, আমি তাহলে এখন আসি, নাইলা উত্তর দিল। নাইলা যখন কেবিন থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়াল, জর্ডিন তাকে আসতে দেখে ধরা পড়ে যাওয়ার ভয়ে দ্রুত পাশের একটা সিঁড়ির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। নাইলার পায়ের জুতো জোড়ার শব্দ যখন পুরোপুরি মিলিয়ে গেল, জর্ডিন তখন পকেট থেকে নিজের ফোনটি বের করে একটি নাম্বারে ডায়াল করল। নাইলার বাবা ঠিক কী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে, তা এখনই খুঁজে বের করো। নাইলা যখন নিজের বাড়িতে ফিরে এল, তখন ঘড়িতে রাত 10টা বেজে পার হয়ে গেছে। ক্লার্ক ড্রয়িংরুমের সোফায় বসেছিল, তার মুখের ভাব ছিল বেশ অসন্তুষ্ট। তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম, নাইলা উত্তর দিল। কেবল বাবাকেই দেখতে গিয়েছিলে, নাকি অন্য কোথাও? ক্লার্ক তাকে জেরা করার মতো করে চেপে ধরল। নাইলা নিজের জুতো জোড়া পরিবর্তন করতে করতে মাথা তুলে তার দিকে তাকাল। হাসপাতাল ছাড়া আমি আর কোথায় যাব? তোমার কি মনে হয় আমি এত রাতে লুকিয়ে লুকিয়ে আঙ্কেল ড্যামনের সাথে দেখা করতে গিয়েছিলাম? ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল। সত্যি বলতে, কিছুক্ষণ আগে তার মনের ভেতর ঠিক এই কুৎসিত চিন্তাটাই ঘুরপাক খাচ্ছিল। নাইলা, আমি কেবল তোমার সুরক্ষার কথা ভেবেই চিন্তিত ছিলাম। এত রাতে একটা মেয়ের একা একা বাইরে থাকাটা কোনোভাবেই নিরাপদ নয়। তুমি যদি তোমার বাবার সাথে দেখাই করতে যেতে চাইতে, তবে আমাকে একবার বলতে পারতে, আমি নিজেই তোমার সাথে যেতাম, সে বলল। নাইলা ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল। রাতের খাবার খাওয়ার সময় তো তুমি নিজেই বললে যে তুমি অফিসের কাজে বড্ড ব্যস্ত আছো। তাহলে আমি কিভাবে তোমাকে আমার বাবার জন্য কষ্ট দিতে বলতে পারি? ক্লার্ক নিজের কপালে হাত দিয়ে আলতো করে ঘষল, তাকে দেখতে বেশ নিরুপায় লাগছিল। আমাদের মধ্যকার সম্পর্কটা ঠিক কবে থেকে এমন হয়ে গেল, নাইলা? আমরা কেন সারাক্ষণ একে অপরের সাথে এভাবে তীরের মতো তীক্ষ্ণ ভাষায় কথা বলি? আমাদের তো একে অপরের প্রেমিক প্রেমিকা হওয়ার কথা ছিল, শত্রু নয়। সে তাদের মধ্যকার এই ভুল বোঝাবুঝি ও দূরত্ব দূর করতে চেয়েছিল, কিন্তু নাইলা তাকে কখনোই সেই সুযোগটুকু দিত না। সে নিজেও বুঝতে পারছিল না যে সে আর কতদিন এভাবে একা একা চেষ্টা চালিয়ে যাবে। নাইলার প্রতিটি বরফশীতল ও অবজ্ঞাপূর্ণ কথার আঘাতে তার মনের ভেতরের ভালোবাসা দিন দিন যেন একদম ক্ষয় হয়ে যাচ্ছিল। তারা একসময় একে অপরকে পাগলের মতো ভালোবাসত, সে কোনোভাবেই চায় না যে তাদের এই সুন্দর সম্পর্কের শেষটা এমন তীব্র শত্রুতা আর ঘৃণার মধ্য দিয়ে হোক। নাইলা মৃদু গলায় একটু হাসল এবং প্রশ্ন করল, ক্লার্ক, তোমার কি একবারও মনে হয় না যে আজ আমাদের এই পরিস্থিতির পেছনে একমাত্র তুমি নিজেই দায়ী? সেই নিজের জীবনের দীর্ঘ 8টি বছর উজাড় করে তাকে ভালোবেসেছিল, আর তার বিনিময়ে সে পেয়েছে চরম বিশ্বাসঘাতকতা। এরপরও এই লোকটার মুখে এমন প্রশ্ন আসে কিভাবে যে তারা কেন একে অপরের থেকে দূরে সরে গেছে? ক্লার্ক তার এই কথার কোনো উত্তর দেওয়ার আগেই আচমকা তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনের ওপর জর্ডিনের নামটি ভেসে উঠতে দেখে তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য জমে গেল। নাইলাও ফোনের স্ক্রিনে সেই নামটি খুব স্পষ্ট দেখতে পেল, তার ঠোঁটের কোণের সেই ম্লান হাসিটি এবার এক চরম উপহাসের হাসিতে রূপ নিল এবং সে ক্লার্ককে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে হেঁটে চলে গেল। ক্লার্কের পুরো শরীর টানটান হয়ে উঠল, সে মনে মনে নাইলাকে পেছনে থেকে হাত ধরে আটকাতে চাইল কিন্তু পরক্ষণেই নিজের হাত দুটোকে শক্ত মুঠো করে চেপে ধরল। নাইলা করিডোর পার হয়ে চোখের আড়াল না হওয়া পর্যন্ত সে ফোনটি রিসিভ করল না। কি হয়েছে বলো? সে বেশ রুক্ষ গলায় জিজ্ঞেস করল। ওপাশ থেকে জর্ডিন কথা বলা শুরু করল, ক্লার্ক, আমার বাবার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে।
তুমি কি একটু একদম নয় জর্ডিন, আমি তোমার স্বামী নই। তোমার পরিবারের এই সমস্ত নোংরা ঝামেলা পরিষ্কার করার কোনো দায় বা বাধ্যবাধকতা আমার নেই। ক্লার্ক তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে চরম ক্ষিপ্ত হয়ে ফোনটি কেটে দিল। ফোনটি কয়েক সেকেন্ডের জন্য একদম নিস্তব্ধ হয়ে রইল, তারপর ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়া জর্ডিনের কণ্ঠস্বর ভেসে এল। আমি জানি, কিন্তু এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইব তা আমি বুঝতে পারছি না। আই অ্যাম সরি। আমি নিজেই একটা ব্যবস্থা করে নেব এবং তোমাকে আর কোনো বিরক্ত করব না। এটুকু বলেই জর্ডিন ওপাশ থেকে ফোনটি কেটে দিল। ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল, তার মনের ভেতর তীব্র হতাশা ও বিরক্তি দানা বেঁধে উঠল। সে জর্ডিনের নরম ও বাধ্য স্বভাবের প্রশংসা করলেও কোনোভাবেই তার পরিবারের এই নোংরা ঝামেলার সাথে নিজেকে জোড়াতে চাচ্ছিল না। সে যদি এখন একবার এই বিষয়ে নাক গলায়, তবে ভবিষ্যতে যে কোনো ছোটখাটো সমস্যা হলেই তারা তার দ্বারে এসে হাজির হবে। সে এখানে কোনো দাতব্য সংস্থা খুলে বসেনি। যাই হোক, জর্ডিনের পেটে এখনও তার নিজের সন্তান বড় হচ্ছে, এই বিষয়টি বিবেচনা করে তার মনে হল অন্তত এই পরিস্থিতিটি সামাল দিতে তার কিছুটা সাহায্য করা উচিত। খানিকটা সময় ইতস্তত করার পর ক্লার্ক অবশেষে তার স্যুটের জ্যাকেটটি গায়ে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে ওপরতলায় নাইলা যখন নিজের গোসল শেষ করল, তখন সে বাড়ির বাইরে একটি গাড়ির ইঞ্জিন চালু হওয়ার আওয়াজ শুনতে পেল। সে মাঝপথেই থমকে গেল এবং জানালার কাছে এগিয়ে গিয়ে দেখতে পেল ক্লার্কের গাড়িটি গেট পার হয়ে চলে যাচ্ছে। সে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল, চুলগুলো ভালো করে শুকিয়ে এবং নিজের ত্বকের যত্ন শেষ করে নিশ্চিন্তে ঘুমানোর জন্য বিছানায় চলে গেল। ক্লার্ক যখন হাসপাতালে এসে পৌঁছাল, সে দেখতে পেল জর্ডিন অপারেশন থিয়েটারের বাইরে একটা চেয়ারে বসে প্রচণ্ড ভয় কাঁপছে। তার ঠিক পাশেই একজন মধ্যবয়সী নারী বসেছিলেন, যার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ স্পষ্ট এবং মাথার চুলে পাক ধরেছে। তাকে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে তিনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ক্লান্ত এক নারী। ক্লার্ক তাদের কাছাকাছি এগিয়ে গেল এবং বেশ রুক্ষ গলায় জিজ্ঞেস করল, আসলে কি ঘটেছে? জর্ডিন লাল হয়ে যাওয়া জলভরা চোখে মাথা তুলে তাকাল এবং নিজেকে সামলাতে না পেরে অবচেতনভাবেই ক্লার্কের বুকের ওপর আছড়ে পড়ল। ক্লার্ক, আমার বাবা, সে আমার জন্য কিছু একটা নিয়ে আসার সময় বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। ডাক্তাররা বলছেন অবস্থা নাকি বড্ড আশঙ্কাজনক। আমার খুব ভয় করছে। ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল এবং সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তার পিঠে হাত বুলাতে লাগল। নিজেকে শান্ত করো, আগে অপারেশনটা শেষ হতে দাও, তারপর দেখা যাবে। ঠিক তখনই একটি প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠস্বর পুরো করিডোর জুড়ে প্রতিধ্বনিত হয়ে উঠল। তোমরা এখানে এসব কি করছো? ক্লার্ক এবং জর্ডিন চমকে উঠে পেছনে ঘুরতেই দেখতে পেল হ্যারিসন প্রচণ্ড রাগে লাল মুখে তাদের দিকে হনহনিয়ে এগিয়ে আসছেন। রেন তার ঠিক পেছনেই ছিল এবং সে তাকে টেনে ধরে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ হল। হ্যারিসন ক্লার্কের মুখোমুখি হওয়া মাত্রই কোনো কিছু না ভেবে তার গালে সজোরে একটি চর কষিয়ে দিলেন। চরের তীব্র আঘাতে ক্লার্কের ফর্সা গালে আঙুলের স্পষ্ট দাগ বসে গেলেও সে নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। জর্ডিন এই আকস্মিক ঘটনায় চরম স্তম্ভিত হয়ে গেল। ক্লার্ক, হ্যারিসনের পুরো মুখমণ্ডল রাগে কাঁপছিল এবং তার পুরো শরীর যেন থরথর করে কাঁপতে লাগল। ক্লার্ক, তুমি যখন আমার মেয়েকে বিয়ে করেছিলে, তখন আমাকে কি কথা দিয়েছিলে? বলেছিলে তাকে রাজরানীর মতো আগলে রাখবে। আর আজ মাঝরাতে তুমি অন্য একটা মেয়েকে বুকে জড়িয়ে ধরে এভাবে সান্ত্বনা দিচ্ছ? আমার মেয়ের মুখোমুখি দাঁড়ানোর মতো মুখ কি তোমার আছে? তিনি বেশ কিছুদিন ধরেই মনে মনে ভাবছিলেন যে নাইলা কেন ইদানিং এত বেশি বিষণ্ণ থাকে এবং কেন সে একা একা অন্য বাড়িতে গিয়ে থাকছে। এখন এই দৃশ্য দেখার পর তার কাছে পুরো বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেল। ক্লার্ক তার পিঠে ছুরি মেরে পরকিয়া করছে। নাইলা নিজে এত বড় একটা কষ্ট বুকের ভেতর চেপে রেখেও বাবার সামনে সবসময় হাসিমুখে থাকার অভিনয় করেছে এবং নিজের সমস্ত কষ্ট আড়াল করে রেখেছে। এই চিন্তাটা মাথায় আসতেই হ্যারিসনের বুকের ভেতরটা ব্যথায় ফেটে যাচ্ছিল। বাবা, তুমি বিষয়টি যেভাবে ভাবছ ঠিক তেমনটা নয়। আমাকে একবার পুরো বিষয়টা বুঝিয়ে বলতে দাও, ক্লার্ক অনুনয় করে বলল। হ্যারিসনের চোখের দৃষ্টি তখন বরফের মতো শীতল হয়ে উঠেছে। আমি এখনই নাইলাকে ফোন করে এখানে ডেকে পাঠাচ্ছি। যা বলার তুমি তার সামনে দাঁড়িয়ে আমাদের দুজনের কাছে পরিষ্কার করে বলবে। হ্যারিসন কাঁপানো হাতে পকেট থেকে ফোন বের করে নাইলাকে ডায়াল করতে যাবেন, ঠিক তখনই ক্লার্ক তার হাত থেকে ফোনটি কেড়ে নিল। বাবা, আমি বুঝতে পারছি তুমি আমার ওপর প্রচণ্ড রেগে আছো।
কিন্তু ও আসলে আমার অফিসের সেক্রেটারি। ওর বাবার এখন ভেতরে একটা বড় অপারেশন চলছে। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল দেখেই আমি কেবল একজন বসের জায়গায় দাঁড়িয়ে ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। ক্লার্ক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বেশ গুছিয়ে বলল। ক্লার্ককে যে কোনো উপায়ে এই মুহূর্তে হ্যারিসনকে শান্ত করতেই হবে, অন্যথায় নাইলা যদি এখন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সামনার পরিবারে সে একদম একা হয়ে পড়বে এবং কারও কোনো সমর্থন পাবে না। কিন্তু হ্যারিসন তার এই মনগড়া কথায় বিন্দুমাত্র গলে গেলেন না। এমন কোন দরদি মালিক আছে যে মাঝরাতে নিজের অফিসের সেক্রেটারির বাবার অপারেশনের খবর শুনে হাসপাতালে ছুটে আসে এবং তাকে সান্ত্বনা দেওয়ার বাহানায় ওভাবে বুকে জড়িয়ে ধরে রাখে? মুখে বড় বড় কথা না বলে কেবল হাত দিয়ে জড়িয়ে ধরার মানে কি, তা বোঝার মতো বয়স তার হয়েছে। তাছাড়া হ্যারিসন নিজের জীবনে এমন কোনো সেক্রেটারিকে দেখেননি যে তার মালিককে সরাসরি নাম ধরে ডাকার দুঃসাহস দেখায়। ক্লার্ক, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি অন্ধ বা বোকা নই। তোমার কি মনে হয় হ্যারিস পরিবার আজ দেউলিয়া হয়ে গেছে বলেই তুমি আমার মেয়ের সাথে যা ইচ্ছে তাই করবে, আর আমরা মুখ বুজে তা সহ্য করব? ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল। বাবা, তোমার শরীর ভালো নয়। চলো, আমি তোমাকে তোমার কেবিনে দিয়ে আসি, তারপর আমরা এই বিষয়ে শান্ত হয়ে কথা বলবো। সে হ্যারিসনকে সাহায্য করার জন্য হাত বাড়াতেই তিনি তাকে সজোরে দূরে ঠেলে দিলেন। আমাকে একদম ছোবে না, আমার ফোন ফিরিয়ে দাও। আমি তোমাকে বলেছি নাইলাকে এখানে ডেকে পাঠাতে। তুমি যা বলার ওর সামনে দাঁড়িয়ে মুখোমুখি বলবে। বাবা, এখানে একজনের জীবন মরণের লড়াই চলছে। তুমি কি এই সময়ে এসে এমন সিন ক্রিয়েট করা বন্ধ করবে না? ক্লার্ক ক্ষিপ্ত গলায় বলল। ক্লার্কের চোখের সেই বিরক্তি ও অধৈর্য ভাব দেখে হ্যারিসন এক কুটিল উপহাসের হাসি হাসলেন। আমি সত্যিই অন্ধ ছিলাম, তাই তোমার মতো একটা পশুকে চিনতে ভুল করেছিলাম। আজ থেকে আমাকে আর ভুলেও বাবা বলে ডাকবে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে নাইলাকে দিয়ে তোমাকে ডিভোর্স করাবো। এটুকু বলেই হ্যারিসন ঘুরে হনহনিয়ে চলে যেতে লাগলেন। কিন্তু মাত্র কয়েক কদম হাঁটার পরেই তিনি আচমকা করিডোরের মেঝের ওপর লুটিয়ে পড়লেন এবং মুহূর্তের মধ্যে জ্ঞান হারালেন। মাঝরাতে ফোনের তীব্র আওয়াজে নাইলার ঘুম ভেঙে গেল। সে যখন তাড়াহুড়ো করে হাসপাতালের করিডোরে এসে পৌঁছাল, তখন ঘড়িতে রাত 1টা বেজে পার হয়ে গেছে। রেন, আসলে কি ঘটেছিল? বাবা আচমকা এভাবে জ্ঞান হারালেন কেন? আর এই ক্লার্কই বা এখানে কি করছে? নাইলা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল। রেন এক শীতল উপহাসের হাসি হাসল। সেটা তুমি নিজে গিয়ে ওই জানোয়ারটাকেই জিজ্ঞেস করো। সে এই হাসপাতালের মাঝখানে দাঁড়িয়ে ওই নোংরা মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, আর বাবা নিজের চোখে সেই দৃশ্য হাতে নাতে ধরে ফেলেছেন। পরিস্থিতি যে এমন ভয়াবহ রূপ নেবে তা যদি রেন আগে থেকে বুঝতে পারত, তবে বাবা রাতে ঘুমাতে পারছেন না দেখে সে কখনোই তাকে হাসপাতালের নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য ডেকে আনত না। তারা যখন নিচের ছোট বাগানটাতে হাঁটছিল, তখন তারা দেখতে পায় ক্লার্ক অত্যন্ত তড়িঘড়ি করে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। হ্যারিসন মনে মনে আশঙ্কা করেছিলেন যে নাইলার বোধহয় কোনো বিপদ হয়েছে, আর সেই চিন্তাতেই তিনি ক্লার্কের পিছু পিছু ওপরে চলে আসেন, কিন্তু ওপরে এসে তাকে এই জঘন্য দৃশ্যের সাক্ষী হতে হয়। নাইলা ক্লার্কের দিকে ঘুরল, তার চোখের দৃষ্টি তখন বরফের মতো জমাট বেঁধে গেছে। ক্লার্ক, নিজের ভেতরের এই জানোয়ারটাকে নিয়ন্ত্রণ করা কি তোমার পক্ষে এতটাই কঠিন? তোমাকে এই মাঝরাতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে জর্ডিনকে বুকে জড়িয়ে ধরতে হলো? এই ঘটনার পরও তোমার এত বড় সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকার? ক্লার্কের মনের ভেতর এমনিতেই তীব্র ক্ষোভ ও হতাশা জ্বলছিল, আর তার ওপর নাইলার এমন সরাসরি অভিযোগ তার চোখের দৃষ্টিকে আরও বেশি হিংস্র ও শীতল করে তুলল। জর্ডিনের বাবার ভেতরে অপারেশন চলছে। ও প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর তা দেখেই আমি কেবল ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। নাইলা এক তিক্ত উপহাসের হাসি হাসল। যখন আমার বাবার অপারেশন হচ্ছিল, তখন তুমি অফিসের একটি সামান্য মিটিংয়ের অজুহাত দেখিয়ে হাসপাতালে আসার সময় পাওনি। আর আজ এই জর্ডিনের বাবার অপারেশন হচ্ছে দেখে তুমি মাঝরাতে নিজের ঘুম হারাম করে হাসপাতালে ছুটে এসেছ ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে। ওর প্রতি তোমার যদি এতই দরদ আর ভালোবাসা থেকে থাকে, তবে আমি নিজেই তোমার সেই ইচ্ছে পূরণ করার ব্যবস্থা করে দিচ্ছি। আমি আগামীকাল সকালে নিজে গিয়ে দাদু আর ঠাকুমাকে জর্ডিনের এই গর্ভবতী হওয়ার পুরো সত্যটা জানিয়ে দেব। ক্লার্কের মুখমণ্ডল মুহূর্তের মধ্যে অন্ধকারের মতো কালো হয়ে গেল। তোমার এত বড় সাহস? নাইলা যদি এই সত্যটি রিচার্ডের সামনে ফাঁস করে দেয়, তবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সামনার গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।
তুমি নিজের রূপ সবার সামনে খুব পরিষ্কার করে তুলে ধরেছ। আমি মুখ ফুটে কিছু না বললেও এই নোংরা সত্যটা খুব বেশি দিন গোপন থাকবে না। আমি সত্যিই বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, ক্লার্ক। চলো, আমাদের এই মিথ্যে সম্পর্কের এখানে ইতি টানি। নাইলা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। সে ক্লার্ককে বারবার করে বলেছি যে হ্যারিসনের বর্তমান শারীরিক অবস্থা কোনোভাবেই অতিরিক্ত চাপ বা মানসিক আঘাত সহ্য করতে পারবে না, কিন্তু ক্লার্ক তার সেই অনুরোধকে কখনো পাত্তাই দেয়নি। দিন শেষে এর একমাত্র কারণ হল ক্লার্ক তাকে বা তার পরিবারকে বিন্দুমাত্র পরোয়া করে না। ক্লার্ক রেগে গিয়ে বলতে শুরু করল, আমি তোমাকে ইতিমধ্যেই বলেছি যে আমি তোমাকে কোনোভাবেই ডিভোর্স দেব না। আর হ্যাঁ, ওই কিডনি ডোনেশনের বিষয়টা ভুলেও মাথা থেকে বের করে দিও না। সেই নিজের কথা শেষ করার আগেই রেন মাঝপথে তাকে থামিয়ে দিয়ে অত্যন্ত আকুল হয়ে জিজ্ঞেস করল, কিসের কিডনি ডোনেশন? নাইলা, বাবার জন্য কি তবে কোনো উপযুক্ত কিডনি খুঁজে পাওয়া গেছে? নাইলা দুই পাশে নিজের হাত দুটোকে শক্ত মুঠো করে চেপে ধরল। রেনের চোখের সেই আশার আলো দেখে সে নিজের ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরল এবং ধীর গলায় উত্তর দিল, হ্যাঁ, ও বলেছে ওরা নাকি একটা কিডনির ব্যবস্থা করতে পেরেছে। ক্লার্ক এবার অত্যন্ত গম্ভীর ও চতুর কণ্ঠে বলল, নাইলা, একটা কথা খুব ভালো করে মাথায় রেখ, আমি তোমার বাবার জন্য কিডনি খুঁজে পেতে সাহায্য করছি কেবল এই কারণে যে তুমি আমার স্ত্রী এবং তিনি আমার শ্বশুর। তুমি যদি আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নাও, তবে ওই কিডনিটি মুহূর্তের মধ্যে অন্য কোনো রোগীর শরীরে চলে যাবে। নাইলা কিছু বলার সুযোগ পাওয়ার আগেই রেন আচমকা তার হাত দুটো চেপে ধরল। নাইলা, বিগত এই এতগুলো বছর ধরে হাসপাতালে থেকে বাবা কতটা কষ্ট পাচ্ছেন, তা তো তুমি নিজের চোখেই দেখছ। আমরা যদি কোনোভাবে একটা উপযুক্ত কিডনির ব্যবস্থা করতে পারি, তবে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবেন। রেনের চোখের সেই আকুলতা ও ছটফটানি দেখে নাইলার বুকের ভেতর তীব্র এক তিক্ততার ঢেউ আছড়ে পড়ল। ক্লার্ক যখনই বাবার কিডনির বিষয়টিকে অস্ত্র বানিয়ে তাকে চাপ দেওয়া শুরু করেছে, ঠিক সেই মুহূর্তেই নাইলা নিজের মনের কাছে এক প্রকার হেরে গেছে। সে কোনোভাবেই নিজের চোখের সামনে নিজের জন্মদাতা বাবাকে তিলে তিলে মারা যেতে দেখতে পারবে না। আর তাই নিজের মনের সমস্ত কষ্ট চেপে রেখে তাকে এমন ভান করতে হবে যেন কিছুই ঘটেনি। নাইলার মুখের সেই শূন্য ও পাথুরে ভাব লক্ষ্য করে রেন নিরুপায় হয়ে আবার বলতে লাগল, দোহাই তোমার নাইলা, আমার মুখের দিকে তাকিয়ে অন্তত এই একটা বার নিজের সিদ্ধান্তটা একটু বিবেচনা করো। তুমি যদি রাজি হও, তবে আমি তোমার পায়ে পর্যন্ত পড়তে রাজি আছি। এটুকু বলেই রেন সত্যিই নাইলার সামনে হাঁটু গেড়ে মেঝের ওপর বসতে গেল। নাইলা অত্যন্ত তড়িঘড়ি করে তাকে টেনে তুলল এবং বলল, রেন, তুমি প্লিজ এমনটা করো না। আমি খুব ভালো করেই জানি এখন আমার ঠিক কী করা উচিত। ধন্যবাদ, আমাকে দয়া করে ক্ষমা করো। স্বস্তির আতিশয্যে রেনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পরক্ষণেই সে নাইলার ফ্যাকাশে ও রক্তহীন মুখের দিকে তাকিয়ে নিজের আবেগকে কোনোমতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। ক্লার্কের দিকে ঘুরে নাইলা অত্যন্ত বরফশীতল গলায় বলল, তুমি এখন এখান থেকে যেতে পারো। বাবা যখন জ্ঞান ফিরে পাবেন, তখন আমি নিজেই তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো, যাতে তিনি কোনোভাবেই এটা না ভাবেন যে আমাদের বিয়ের পর তুমি অন্য কোনো মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। ক্লার্ক তার সমস্ত প্রতিরোধ ও অনিচ্ছাকে সম্পূর্ণ উপেক্ষা করে এক কদম এগিয়ে এসে তাকে জোরপূর্বক নিজের বুকে জড়িয়ে ধরল এবং তার কানের কাছে ফিসফিস করে বলল, নাইলা, আমি যদি এই মুহূর্তে তোমার সাথে এখানে না থাকি, তবে তোমার বাবা জ্ঞান ফেরার পর তোমার কোনো কথাই বিশ্বাস করবেন না। নাইলা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল, তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার তীব্র ইচ্ছেটাকে কোনোমতে দমন করে সে মুখটি অত্যন্ত শক্ত করে একপাশে ফিরিয়ে নিল এবং একটি শব্দ উচ্চারণ করল না। ক্লার্কের ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল, কিন্তু তার চোখের কোণে খেলে গেল এক চরম ধূর্ততা ও শীতলতা। মনে হচ্ছিল, হ্যারিসনের এই কিডনি প্রতিস্থাপনের বিষয়টিকে তাকে আরও বেশ কিছুদিন ঝুলিয়ে রাখতে হবে। অন্যথায়, হ্যারিসন যদি একবার সুস্থ হয়ে যায়, তবে সে নাইলাকে নিজের হাতের মুঠোয় আটকে রাখবে কিভাবে? ঠিক কিছুটা দূর থেকেই জর্ডিন ক্লার্ককে ওভাবে নাইলাকে বুকে জড়িয়ে ধরে রাখতে দেখে রাগে একদম ফেটে পড়ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, সে কোনোভাবেই নাইলাকে এত সহজে শান্তিতে বাঁচতে দেবে না। ক্লার্ক এবং নাইলার মধ্যকার সেই কিডনি ডোনেশনের কথোপকথনটি মনে পড়তেই আচমকা জর্ডিনের মাথায় এক কুটিল বুদ্ধি খেলে গেল এবং সে দ্রুত পায়ে হাসপাতাল চত্বর ছেড়ে চলে গেল। একেবারে ভোরের আলো ফোটার পর হ্যারিসনের জ্ঞান ফিরে এল।
চোখ খুলেই ক্লার্ক এবং নাইলাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ থেকে প্রথম যে কথাটি বের হল তা হল তিনি নাইলাকে এখনই ডিভোর্স নেওয়ার জন্য আদেশ করলেন। বাবার এমন অতিরিক্ত উত্তেজনা দেখে এবং আবারও জ্ঞান হারানোর ভয়ে নাইলা অত্যন্ত তড়িঘড়ি করে বিছানার পাশে এগিয়ে গেল এবং অত্যন্ত নরম সুরে বলল, বাবা, গত রাতে তুমি যা দেখেছ তা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই মেয়েটি আসলে আমার খুব ভালো একজন বান্ধবী। গত রাতে আচমকা আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল, তাই আমি নিজেই ক্লার্ককে ফোন করে এখানে ডেকে এনেছিলাম। হ্যারিসন তীব্র হতাশা ও কষ্টের দৃষ্টিতে নাইলার দিকে তাকালেন। নাইলা, তুমিও কি আজ নিজের বাবার সামনে দাঁড়িয়ে এমন একটা জলজ্যান্ত মিথ্যে কথা বলছ? হ্যারিস পরিবার আজ দেউলিয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি কোনোদিন চাই না যে তুমি নিজের দাম্পত্য জীবনে তিল তিল করে কষ্ট পাও। আমি কেবল তোমার মুখে হাসি দেখতে চাই, তোমার সুখটুকুই আমার কাছে শেষ কথা। তুমি কি আমার এই মনের আকুতিটা বুঝতে পারছ না, মা? নাইলা কিভাবে তা না বুঝে থাকবে? সে যখন ছোট ছিল, হ্যারিসন নিজের হাজারো ব্যস্ততার মাঝেও সবসময় তার জন্য আলাদা করে সময় বের করে রাখতেন। মায়ের অনুপস্থিতিতে হ্যারিসন তাকে মায়ের অভাব বিন্দুমাত্র বুঝতে দেননি, বরং নিজের বুক উজাড় করা দ্বিগুণ ভালোবাসা দিয়ে তাকে একজন রাজকন্যার মতো আগলে রেখেছিলেন। তিনি সবসময় বলতেন, তার জীবনের একমাত্র ও সবচেয়ে বড় স্বপ্ন হল তার মেয়ে যেন সারাজীবন সম্পূর্ণ স্বাধীনভাবে এবং হাসিমুখে নিজের জীবনটা উপভোগ করতে পারে। তার বাইরে এই দুনিয়ার আর কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। নাইলা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে হ্যারিসনের দিকে তাকাল। বাবা, ও এমন একজন মানুষ যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি ওর সাথে সত্যিই খুব সুখে আছি, আর গত রাতের পরিস্থিতিটা আসলেই একটা মারাত্মক ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই ছিল না। হ্যারিসন নিজের ভ্রু কুঁচকালেন। তিনি আবারও কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই রেন মাঝখান থেকে দ্রুত বলে উঠল, আরে হ্যারিসন, তুমি একদম চিন্তা করো না। তুমি যখন অজ্ঞান ছিলে, তখন নাইলা এবং ক্লার্ক আমাকে পুরো বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে। ওটা আসলেই একটা ভুল বোঝাবুঝি ছিল। ওদের মধ্যে সবকিছু একদম ঠিকঠাক আছে, তাই তুমি মন থেকে এই সমস্ত সন্দেহ দূর করো। তাই নাকি? হ্যারিসনের মুখের সেই কঠোর ভাব কিছুটা নরম হয়ে এল। যেহেতু রেন নিজেও একই কথা বলছে, তাই তার নিজের মনের ভেতরেও একটা খটকা লাগল যে তিনি হয়তো সত্যিই ক্লার্ককে ভুল বুঝেছেন। অবশ্যই এটাই সত্যি। তুমি যখন আচমকা জ্ঞান হারিয়ে মেঝের ওপর পড়ে গেলে, তখন এই দুজন ছেলেমানুষ যে কতটা ভয় পেয়ে গিয়েছিল, তা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি আর ওদের এভাবে কষ্ট দিও না। নাইলা, তুমি আর ক্লার্ক এখন বাড়ি ফিরে গিয়ে একটু বিশ্রাম নাও, রেন বলল। নাইলা আলতো করে মাথা নাড়ল। ঠিক আছে বাবা, ক্লার্ককে আবার একটু পরেই অফিসের কাজে বের হতে হবে। আমরা অন্য কোনো একদিন এসে তোমার সাথে আবার দেখা করে যাব। এটুকু বলেই সে নিজের অনিচ্ছা সত্ত্বেও লোকদেখানোভাবে ক্লার্কের হাতটি শক্ত করে ধরল এবং কেবিন থেকে বের হয়ে গেল। চলবে, তুমি আর ওদের এভাবে কষ্ট দিও না। নাইলা, তুমি আর ক্লার্ক এখন বাড়ি ফিরে গিয়ে একটু বিশ্রাম নাও, রেন বলল। নাইলা আলতো করে মাথা নাড়ল। ঠিক আছে বাবা, ক্লার্ককে আবার একটু পরেই অফিসের কাজে বের হতে হবে। আমরা অন্য কোনো একদিন এসে তোমার সাথে আবার দেখা করে যাব। এটুকু বলেই সে নিজের অনিচ্ছা সত্ত্বেও লোকদেখানোভাবে ক্লার্কের হাতটি শক্ত করে ধরল এবং কেবিন থেকে বের হয়ে গেল। চলবে।